সো অফেন্সিভ সিকিউরিটি নামে যে কোম্পানিটা আছে ওরা বেসিক্যালি হচ্ছে আপনার এই কালি লিনাক্স করে। এটার প্রথম নাম ছিল ব্যাকট্র্যাক। ব্যাকট্র্যাক নাম চেঞ্জ করে পরবর্তী কালি কালি। এটার অল্টারনেটিভ কিছু ওয়েস আছে, যেমন প্যারট ওয়েস আছে, অনেকে ইউজ করে থাকে। বাট কালি আসলে বেশি ইউজড এই কারণে, কালের কমিউনিটি স্ট্রং, প্লাস হচ্ছে ওদের যে আপনার ম্যানেজমেন্ট যেটা বলেন, ডেভেলপমেন্ট স্টেবিলিটি, এটার কারণে কালি সবাই বেশি। এমন না যে আপনার কালি আসলে ইউজ করতে হবে, আপনি হ্যাকিং উইন্ডোজ দিয়েও করতে পারেন। তারা রিয়েল ওয়ার্ল্ড হ্যাকার, তারা বেসিক্যালি হ্যাক করতে পারে। উইন্ডোজে অনেক পাওয়ারফুল টুল আছে। ইভেন আপনি আপনার উবুন্টুর মধ্যেও যদি এই সিমিলার টুলস ইনস্টল করে নেন, সেম এনভায়রনমেন্ট হয়ে যাবে। কালি লিনাক্স বেসিক্যালি ইউজ করে এই কারণে, কারণ কালি লিনাক্স এর প্রি ডিফাইন্ড, মানে ওই টুলস গুলো বিল্ট ইন সেট আপ করা থাকে, ওগুলো আর সেট আপ করার দরকার নেই। আপনি চাইলে উবুন্টুর মধ্যেও সেট আপ করে একই কাজ। এখন এই কালি লিনাক্স আসলে আমরা কেন ইউজ করি? কালি লিনাক্স এর মধ্যে যেহেতু টুলস গুলো বাই ডিফল্ট ইনস্টল করা থাকে, এর জন্যই আমরা মেইনলি ইউজ করি। বাট রিয়েল ওয়ার্ল্ড হ্যাকাররা যে আসলে কালি লিনাক্স ইউজ করবে এরকম ব্যাপার না, বাট অনেকেই কালি লিনাক্স ইউজ করে থাকে। আর আমরা লার্নিং এর জন্য, টেস্টিং এর জন্য কালি লিনাক্স আরো বেশি ইউজ করি, কারণ প্রচুর ঝামেলার মধ্যে আমরা যাইতে চাই। এখন যারা লিনাক্স এর নতুন আসলে, সো লিনাক্স মেইনলি আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে কমান্ড লাইন। বাট কমান্ড গুলো আসলে সহজ। আর এখন, আগে তো যেটা হতো যে ধরেন একটা কমান্ড কি হবে এটা খুঁজতে খুঁজতে বিভিন্ন ওয়েবসাইট, অমুক জায়গায় কমিউনিটি ব্লগ, সেটা খুঁজতে খুঁজতে, এখন চ্যাট জিপিটি আছে, আপনি যদি প্রপারলি ইনপুট দিতে পারেন আপনি কি চাচ্ছেন, সেটা যদি ইনপুট দিতে পারেন আপনাকে অনেক ভালো গাইড করবে। সো আমি বলবো যে আপনারা এআই ইউজ করবেন। মানে অনেকে আবার ভয়ে এআই ইউজ করে না, বা এআই ইউজ মানে এআই ইউজ এর ব্যাপার নিয়ে অনেকে ভাবে যে আসলে চাকরিটা চলে যাবে। বাট টেকনোলজি আসলে ইভলভ হবে, এটা ধরে রাখার মতো বা আটকানোর মতো সাধ্য আমাদের। টেকনোলজি ইভলভ হবে, আমাদের যেটা করতে হবে যে টেকনোলজিকে কাজে লাগিয়ে আমাদের এফিসিয়েন্সি আরো বাড়াই। যেমন ধরেন, কথার কথা, আমি যে কাজগুলো করি, আমি যদি ম্যানুয়ালি এই কাজগুলো করতে চাই, আমি সারাদিনে মানে যতটুকু কাজ করতে পারি, আমি এআই ইউজ করলে তার থেকে বেশি আউটপুট দিতে পারি। সো এআই বেসিক্যালি আমাকে ইনফো ক্যাপাসিটি, এটা আরো এনফোর্স করতে, ওই জন্য আসলে এআইটা কাজে লাগানো উচিত। যেহেতু সামনের দিকে সবকিছু এআই দিয়ে চলে, তো এআই সব ধরনের ডিসিশন করতে পারে না, অবশ্যই হিউম্যান ব্রেইন, হিউম্যান ইনপুট দরকার। তো যেটা আমাদের করতে হবে যে বেসিক লেভেলের যে কাজগুলো আছে বা বেসিক কাজগুলো আছে, এগুলো আমরা এআই দিয়ে কাজ করা যায়। ধরেন কথার কথা, আমরা অনেক আগে ম্যানুয়ালি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর আসার পরে তো আমরা অটো ম্যানুয়াল চলে আসে, ব্যাপারটা ওরকম আর কি। সো এআই আস্তে আস্তে আমাদের ইন্ডাস্ট্রিতে অনবোর্ড হবে ডেফিনেটলি, আমরা সেই জিনিসটা শেষ করব। আচ্ছা, যেটা বলছিলাম, সো এআই আপনারা অবশ্যই অবশ্যই মানে শিখবেন না। এআই রিলেটেড তো আসলে অনেক টুলস আছে, টুলস আছে, আরো অনেক এআই প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি ফটো থেকে শুরু করে ভিডিও বলেন, অডিও বলেন, এগুলো পাবেন, তৈরি করা যায়। এরকম আরো অনেক কিছু আছে যেগুলো হয়তো বা দেখা যায় যে আপনি যদি অন্য ফিল্ডেও চাকরি করেন, ধরেন সাইবার সিকিউরিটি না থেকে টেকনোলজি কাজ করেন, তাও আপনার গায়ে লাগবে। তো ওই জিনিসগুলোকে আস্তে আস্তে অ্যাডপ্ট করা ভালো। কারণ দেখা যাবে যে একটা সময় পরে আপনি আপনার জায়গায় রয়ে গেছেন, বাট দুনিয়া অনেক আগায় গেছে।
আমাদের কোম্পানির ক্ষেত্রে বলি, ব্যাংকে ছিলাম আমি রিসেন্টলি নভেম্বরে, লাস্ট নভেম্বরে এই কোম্পানিতে। মেনলি আমাদের হেডকোয়ার্টার হচ্ছে জার্মানি, এবং আমাদের ওনার ফোকাস হচ্ছে যে ভাই আমাদের কোম্পানির মেইন আপনার আর এন জি, ফাইনাল আবার আরো কিছু সার্ভিস আছে। তো ওভারঅল ওদের 10-12টা কোম্পানি আছে। তো 10-12টা কোম্পানি যত ইউজার আছে, যত অ্যাসেট আছে, ক্লাউডের কয়েকশো সার্ভার, এগুলো সব। তো ওদের মেইন কনসার্ন হচ্ছে যে আমরা আমাদের বিজনেসের মধ্যে এআই ইন্টিগ্রেট করে যত বাড়ানো যায়, যত করা যায়। কারণ দেখেন টেকনোলজি যে হারে ডেভেলপ হচ্ছে, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার কতটুকু অনেক কমপ্লিট, মানুষের পক্ষে নতুন জিনিস এভরিডে শেখা আমার কাছে নতুন টাস্ক আসে, নতুন চ্যালেঞ্জ আসে। তো আসলে সবকিছু যদি ধরেন একটা প্রবলেম আসলো, এখন ওইটা যদি আমি ম্যানুয়ালি শিখে প্রবলেম যদি সলভ করতে যাই, আমার দেখা যায় কি একটা দিন চলে যাচ্ছে। ওইটা আমরা যেটা করি এআই ইউজ করে আরো এটাকে ফাস্টার, শর্ট টাইমের মধ্যে, যে কারণে ওনারা আমাদের যেহেতু ক্লাউড বেস ইনফ্রাস্ট্রাকচার, এটার মধ্যে এআই প্রোডাক্টও ইন্টিগ্রেট করা আছে, আইটি কোপাইলট আছে, পার ইউজারের পেছনে $350 পার মান্থ সাবস্ক্রিপশন খরচ করে যাই। সো এর জন্য বলতেছি যে এআই জিনিসগুলো আপনারা আস্তে আস্তে শিখেন। আচ্ছা, এখন আসি আমরা লিনাক্সে। সো কালি লিনাক্স বা যে কোনো লিনাক্স, এখন আপনারা GUI বেসড মানে গ্রাফিক্যাল ইন্টারফেস পাবেন, যেখানে আপনারা কিছু কাজ করতে পারবেন। বাট মেইনলি আমরা যেটা করি, আমরা হচ্ছে কমান্ড লাইন বেস কাজগুলো করে থাকি। সো আপনারা জাস্ট একটু যারা একদম বিগিনার, তারা একটু ফ্যামিলিয়ার হন। দেখেন আমাদের সবাই কালি লিনাক্স ওপেন করেন। কালি লিনাক্স ওপেন করার পরে আমরা একটা ইউজার নেম দিয়ে ইউজার দিয়ে লগ ইন করেছি না, কালি কালি, এটা হচ্ছে বাই ডিফল্ট ইউজার। সো লিনাক্সে দুই ধরনের ইউজার থাকে, একটা হচ্ছে কি আপনার জেনারেল ইউজার, আরেকটা হচ্ছে আপনার সিস্টেম ইউজার বা পাওয়ার্ড ইউজার বা রুট ইউজার। যেমন আমরা কি উইন্ডোজে দেখবেন আমরা ইউজার ক্রিয়েট করি যে কোনো নামে, ABCXYZ হিউম্যান নেম থাকে। আবার অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা ইউজার, কিছু কিছু কাজ করতে গেলে দেখবেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দরকার হয়, ওপেন করি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, রাইট? তার মানে কি হচ্ছে, একটা সিস্টেমের মধ্যে বিভিন্ন ধরনের ইউজার থাকে, হিউম্যান ইউজার থাকে, প্রিভিলেজড ইউজার থাকে। প্রিভিলেজ মানে কি, যার পাওয়ার আছে, পাওয়ারফুল ইউজার, যেমন অ্যাডমিনিস্ট্রেটর, লিনাক্সের ক্ষেত্রে রুট, আর ইউজার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর। আবার কিছু ইউজার থাকে যেগুলো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বেসিস। মানে কি হচ্ছে, যদি আপনি কোনো সফটওয়্যার ইনস্টল করেন, ওই সফটওয়্যার রান করার জন্য একটা ইউজার তৈরি। যেমন আমি একটা অ্যাপ আছে, ওয়েব সার্ভার ইনস্টল, তাহলে আমার সিস্টেমের মধ্যে অটোমেটিক্যালি একটা ইউজার কনফিগার হয় অ্যাপ আছে। বুঝতে পারছেন? তো আমরা লিনাক্সে যে কাজগুলো করব, বাই ডিফল্ট আমরা কালি দিয়ে অনেক কাজ করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই রুট ইউজারের পারমিশন দরকার। তো রুট ইউজারের যদি পারমিশন দরকার হয়, সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করা লাগতে পারে, বা আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে এলিভেট করতে পারি। তো আপনারা যেটা করেন, সবাই কালি লিনাক্সের ডেস্কটপে রাইট ক্লিক, জাস্ট ফাঁকা জায়গায় রাইট ক্লিক করেন। ফাঁকা জায়গায় রাইট ক্লিক করছেন, দেখেন এইখানে একটা অপশন আছে, ওপেন টার্মিনাল হিয়ার। ওপেন টার্মিনাল হিয়ার, টার্মিনাল বলতে কি বোঝায়, আমাদের উইন্ডোজের যেরকম সিএমডি থাকে, সিমিলারলি লিনাক্সের সিএমডি হচ্ছে টার্মিনাল। সো আমরা টার্মিনাল ওপেন করি, টার্মিনালে যেটা হয় আমরা কমান্ড গুলো দিতে পারি। এরকম দেখা যাচ্ছে সবার সবার এখন। এখন আপনাদের এইখানে দেখেন কালি বা কালি দাঁড়িয়ে আছে, এটার মানে হচ্ছে আপনি কোন ইউজারে আছেন। তো আমি দেখেন এখানে আছে root। এখানে কি আমার সিস্টেমের বাই ডিফল্ট আমি লগ ইন করছি, যে কারণে আমার এখানে রুট দেখাচ্ছে। সো আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে, টার্মিনাল ওপেন করার পরে আমরা এখানে লিখবো সুডো এসইউ, সুডো এসইউ লেখেন, লিখে এন্টার দেন।
এন্টার দিয়ে একটা পাসওয়ার্ডের অপশন চাইবে, এখানে কালি লিখে এন্টার করলে আপনারা দেখে পাসওয়ার্ড দেন কালি। হ্যাঁ, সুইচ ইউজার। সুডো সুডো বেসিক্যালি সুপার ইউজার দিয়ে, সুপার ইউজারের পারমিশন দিয়ে সুইচ ইউজার দিলাম। আমাদের এখানে যেহেতু রুট ইউজার আছে, রুট ইউজারে চলে যাচ্ছে। আমরা চাইলে যদি অন্য ইউজার থাকে, কথা কথা এবিসি এক্স ওয়াই জেড নামে আরো 5টা ইউজার আছে, সো আমরা যদি কোনো অন্য ইউজারে সুইচ করতে চাই তাহলে ধরেন সুডো এবিসি ইউজার এসইউ। এসইউ মানে সুইচ ইউজার, আমরা এক ইউজার থেকে আরেক অন্য ইউজারে চলে যেতে পারি কমান্ড টার্মিনালে। সো সবার কি রুটে আছেন? আচ্ছা, সবাই যেহেতু রুটে আছি, আমরা তাহলে অল্প কিছু বেসিক কমান্ড শিখি, তারপরে আমরা আমাদের ল্যাবের দিকে চলে যাব। সো বেসিক কমান্ড বলতে কি, আপনার লিনাক্সের আমরা যেরকম উইন্ডোজে আইপি মানে নেটওয়ার্কে কানেক্ট করলেন, আমার সিস্টেমে তো একটা আইপি আছে, আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস। সো কোন আইপি এখন আছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমরা লিনাক্সে ইউজ করি আইএফ কনফিগ। ঠিক আছে, আপনারা এখানে কমান্ড দেন আইএফ কনফিগ, এন্টার। আইএফ কনফিগ লিখুন, আপনি এই অ্যাটেন্ডেন্সে সিগনেচার করুন। আইএফ কনফিগ লিখে এন্টার প্রেস করুন। দেখতে পাচ্ছেন সবাই? সবার কি এরকম আউটপুট আসে? আচ্ছা, এইখানে দেখেন ইটিআই জিরো নামে একটা জিনিস পাবো, এটা দেখতে পাচ্ছেন? ইটিআই জিরো মানে বেসিক্যালি আপনার সিস্টেমের যে নেটওয়ার্ক ইন্টারফেস, মানে যেমন ধরেন নেটওয়ার্ক ইন্টারফেস বলতে কি, যে ডেস্কটপের এখানে যে ল্যান কেবলটা আমি কানেক্ট করতেছি, এটা একটা নেটওয়ার্ক কার্ড বলে বা নেটওয়ার্ক ইন্টারফেস বলে। বা ল্যাপটপের মধ্যে যে ওয়াইফাই আছে, এটা একটা interface। আপনাদের ডেস্কটপে যে ল্যান কেবল গুলো যেখানে কানেক্ট করা, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক ইন্টারফেস। ওই ওই জিনিসটা হচ্ছে আপনার ওই ইন্টারফেস। আর তারপরে এখানে দেখেন হাইনেট নামে টাইটেল, রাইট? হচ্ছে আগে আপনারা পাস বা সাবনেট পাস করা আছে, তো আমি ডিটেইলে এক্সপ্লেইন করতে আপনারা জানেন হয়তো। দেখেন, তাহলে আমরা কারেন্ট কত আইপি পাচ্ছি সেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আইপি আমরা পেলাম, আইপিটা আমাদের দরকার আছে। এরপরে আপনি যদি দেখেন যে আমরা যে টার্মিনাল ওপেন করলাম, আমরা যেটা করতে পারি এই টার্মিনাল থেকে আমরা অন্য অন্য ফাইল বা ফোল্ডার লোকেশনে মুভ করতে পারি। সো আমরা বর্তমান কোন লোকেশনে আছি সেটা দেখার জন্য প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি, মানে আপনি বর্তমান কোন ডাইরেক্টরিতে কাজ করতেছেন, পিডাব্লিউডি, প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। পাচ্ছেন সবাই? এরকম দেখা যায় না স্ল্যাশ রুট স্ল্যাশ ডেস্কটপ বা অন্য কোনো কিছু স্ল্যাশ কালি স্ল্যাশ ডেস্কটপ এরকম। সো আপনি যে যে ডিরেক্টরিতে আছেন ওই ডিরেক্টরির লোকেশনটা আপনি দেখতে পারবেন। এইখানে যদি আপনি এলএস কমান্ড দেন, এলএস এলএস যদি কমান্ড দেন তাহলে আপনি দেখতে পাবেন লিস্টিং, বেসিক্যালি ফাইল, মানে আপনার ওই ফোল্ডারের মধ্যে, যেমন ধরেন আমি আছি ডেস্কটপ, আমার ডেস্কটপের মধ্যে কি ফাইল আছে, কোন কোন ফোল্ডার আছে, এটা লিস্ট পাওয়া যাচ্ছে সবাই? অনেকের হয়তো বা ডেস্কটপে কোনো কিছু নাই, কারণ হয়তো বা কিছু দেখতে পারতেছেন না। আচ্ছা, যাই হোক, সো আপনি এখানে যেটা করতে পারবেন, আপনি এখানে চাইলে ফোল্ডার তৈরি করতে পারবেন, ফাইল তৈরি করতে পারবেন। যেমন আপনি যদি ফোল্ডার তৈরি করতে চান, ফোল্ডার বলতে কি, আমরা লিনাক্সে হোক উইন্ডোজে হোক ডিরেক্টরি, সো আপনি mkdir দিবেন, mkdir ধরেন এবিসিডি, যে কোনো কিছু দিতে পারেন এবিসিডি, তাহলে কি হবে, এবিসিডি নামে একটা ফোল্ডার তৈরি হবে, mkdir মেক ডাইরেক্টরি। এবার আপনি এলএস দিয়ে দেখেন, দেখবেন যে ওই এবিসিডি ফোল্ডার চলে আসছে, আসতেছে। ওকে, সো আচ্ছা, এটা একটা ব্যাপার গেল। আরো এরকম অনেক কমান্ড আছে, আপনারা বেসিক কমান্ড গুলো ইউটিউবে হোক চ্যাট জিপিটি হোক, মানে যেটা যখন দরকার ওইটা ওইভাবে শিখে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা বেসিক্যালি যদি আমরা টপিকে চলে আসি, ধরেন এইখানে একটা ওয়েব সার্ভার,
পৃথিবীতে যে কোনো জায়গায় থাকতে পারে, এটা আকাশে আছে, বাতাসে আছে, যে ক্লাউডে আছে, বা কোনো অর্গানাইজেশনের নেটওয়ার্কে আছে। তো যেহেতু এটা একটা ওয়েব সার্ভার, ধরেন এখানে ওয়েবসাইট হোস্ট করা আছে, ফর এক্সাম্পল ডুয়েটের ওয়েবসাইট হোস্ট করা আছে। এখন যেহেতু এই সাইটটা আমি ব্রাউজ করতে পারতেছি, আচ্ছা ডুয়েটের ডোমেইন কি জানে না, জানি না, একটা কিছু হবে, বা ধরেন আমি ডুয়েট বাদে এবিসি ডট বিসি ডট, ধরুন আমি কি করলাম, আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে এবিসি, ঠিক আছে? তো এবিসি নামে আমি কি করতে চাই, আমি বিভিন্ন ওয়েবসাইট হোস্ট করতে চাই। তো যেহেতু আমার অর্গানাইজেশনের নাম এবিসি, তো আমি কি করলাম, abc.com নামে আমি একটা ডোমেইন কিনে নিলাম। অর্থাৎ আমরা যে ডোমেইন গুলো দেখতে পাই, .com, .net, .org, .edu, এরকম বিভিন্ন ডোমেইন দেখতে পাই। তো এই ডোমেইন গুলো আমাদের কি করতে হয়, কিনে নিতে হয়, আপনার নামে ওনারশিপ রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে এখন এই যে ডোমেইনটা আছে, এই ডোমেইন এর এগেইনস্টে আমরা কি করি, আমরা বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন হোস্ট করি। এখন ধরেন আমি একটা ওয়েব সার্ভার ভাড়া নিলাম, মেবি কোনো ক্লাউডের বা কোনো হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে একটা ওয়েব সার্ভার ভাড়া নিলে এখানে আমি কিছু অ্যাপ্লিকেশন রাখার পরে এখন এই যে মেশিনটা আছে বা যে সার্ভারটা আছে এখানে, ওই সার্ভারটাকে ব্রাউজ করতে গেলে, মানে যদি আমরা পাবলিকলি অ্যাক্সেসিবল করতে চাই, মানে ইন্টারনেট থেকে অ্যাক্সেসিবল করতে চাই, তাহলে এই সার্ভারে একটা পাবলিক আইপি থাকতে হবে, রাইট? ধরেন আমরা একটা আইপি এখানে পেয়ে গেলাম 10.10, তাহলে কি হচ্ছে, এটা একটা পাবলিক আইপি, মানে আমরা ইন্টারনেটের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো, তাই? এখন আমি যদি বলি আপনাদেরকে যে ভাই আমার abc.com নামে, আমার আমার কোম্পানি হচ্ছে এবিসি, আমার ওয়েবসাইটে যদি আপনি ব্রাউজ করতে চান, আপনি এটা আপনার জন্য আসলে ভালো হবে, কারণ আপনি আপনার আইপি মুক্ত রাখার দরকার নেই, বা আপনি এটা চাইবেন। তো আমরা যেটা করি, এরকম একটা ডোমেইন কিনে ওই ডোমেইনের সাথে সার্ভারের আইপি গুলো ম্যাপিং করি। তো যারা আপনার হোস্টিং নিয়ে কাজ করে থাকবেন, দেখবেন যে আমরা ডোমেইন করে তো আমি এখানে বললাম যে কেউ যদি abc.com এডিট করে, তাহলে আমি তার মানে কি হচ্ছে, যদি কেউ abc.com লিখে ব্রাউজ করে, তার ব্রাউজার অটোমেটিক্যালি এই আইপিতে ফরওয়ার্ড, বুঝতে পারছি? এখন ধরেন এই abc.com নামে একটা সাইট আছে, একটা সার্ভারে, এখন এই সার্ভারটাকে আমরা টেস্ট করতে চাই, পেনিট্রেশন টেস্ট, মানে ইথিক্যাল হ্যাকিং। দ্যাটস মিন এই সিস্টেমের মধ্যে বা এই অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি ভালনারেবিলিটি আছে, বাগ আছে, সেগুলো আমরা খুঁজে বের করি। তো যদি আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের উপরে টেস্ট করি, তাহলে শুধুমাত্র অ্যাপ্লিকেশনটাকে ব্রাউজ করতে পারলেই, বুঝতে পারছি? তার মানে হচ্ছে কি, আমি আমার ধরেন আমি কালি লিনাক্সে এইখানে বসে আমি abc.com কে টেস্ট করতে চাচ্ছি, তাহলে কি হবে, আমি আমার ব্রাউজারে যাব, abc.com ব্রাউজ করতে পারছি কিনা সেটা আমি চেক করি। তো আমি যদি ব্রাউজ করতে পারি, তাহলে আমি ওই সাইটটাকে টেস্ট করতে পারি। যদি ব্রাউজ করতে না পারি, তার মানে কি হচ্ছে, আমি এই পর্যন্ত যেতে পারছি না, তাহলে ওকে আমি টেস্ট করতে পারবো, কারণ আমি তো সাইটটা ব্রাউজই করতে পারছি না, আমি টেস্ট করবো কিনা। তাহলে আপনি যেখানে বসে ব্রাউজ করতেছেন, যে সিস্টেম থেকে, মানে যে সিস্টেম থেকে টেস্ট করতেছেন, এই সিস্টেম থেকে আপনার টার্গেট যে সিস্টেম আছে বা অ্যাপ্লিকেশন আছে, এটা রিচেবিলিটি ওকে থাকতে হবে। আচ্ছা ধরুন আমরা রিচেবিলিটি ওকে আছে, এখন আমি চাই এই পুরো সিস্টেমটাকে টেস্ট, পুরো সিস্টেমটাকে টেস্ট করতে চাইলে প্রথমে আমরা যেটা করি, এই যে সার্ভারটা আছে এই আইপিটাতে, ধরুন আমি একজন টেস্টার, আমাকে হাই লেভেল ইনফরমেশন দেওয়া হলো যে ভাই abc.com যে সাইটটা আছে, ওই সাইট প্লাস সার্ভার পুরোটাই তুমি টেস্ট করো। এখন ভেতরে কি আছে, অ্যাপাসি সার্ভার আছে নাকি আইআইএস সার্ভার আছে, নাকি এটা উইন্ডোজ সার্ভার নাকি লিনাক্স সার্ভার, এটা আমি কোনো কিছু জানি না। তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে, নেটওয়ার্ক স্ক্যানিং। নেটওয়ার্ক স্ক্যানিং বলতে কি হচ্ছে, নেটওয়ার্ক স্ক্যানিং হচ্ছে এমন একটা টেকনিক, এই টেকনিকের মাধ্যমে আমার এই সিস্টেমের মধ্যে কোন কোন পোর্টস ওপেন আছে, কি সার্ভিস রানিং আছে, কোন ওএস ভার্সন রানিং আছে, এই জিনিসগুলো আমার খুঁজে
তো এখন এটা আমি কিভাবে করবো, এটা আমরা এখানে কিছু টুলস রান করবো, সেই টুলস কি করবে, কিছু রিকোয়ারমেন্টস লিখে নেবে এবং সেই রিকোয়ারমেন্টস গুলো এগেইনস্ট যে রেসপন্স আসবে সেই রেসপন্স অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো যে আসলে ভেতরে কি ঘটনা হচ্ছে। যেমন ধরেন ওয়েবসাইট রান করতে গেলে নর্মালি আমরা দেখি এই ধরনের কিছু পোর্ট ওপেন থাকে বা এই ধরনের পোর্ট লাগে, কারণ 44380 এটা কোন প্রোটোকল, সেটা হচ্ছে এইচটিটিপি। সেম অ্যাজ আপনি যে যে সার্ভিস রান করবেন ওই পোর্টগুলো আপনার এখানে ওপেন থাকে। এখন যদি কোনো কারণে এই সার্ভারটা যে কনফিগার করেছে সে যদি ভুলক্রমে এখানে আরো অনেকগুলো পোর্টস ওপেন রাখে, আননেসেসারি সার্ভিস রানিং রাখে, সেটা তার জন্য ভালো নয় এবং এটা সিকিউরিটি গ্যাপ তৈরি করে। তো আমরা ওই জিনিসগুলোকে ফাইন্ড আউট করবো। এখন ধরেন এই 80 পোর্ট ওপেন আছে নাকি ক্লোজ আছে এটা আমি কিভাবে বুঝবো, আমি কি করবো, ওই স্পেসিফিক পোর্টে কিছু প্যাকেট পাঠাবো। আমরা ওই যে টিসিপি 3 ওয়ে হ্যান্ডশেক করেছিলাম, সো আমি সিঙ্ক প্যাকেট পাঠাবো। ও যদি আমাকে অ্যাকনোলেজমেন্ট পাঠায় তাহলে আমি বুঝবো যে ওই পোর্টটা ওপেন আছে। তাহলে কি করবো, আমরা যে টুলস গুলো রান করবো ওই টুলস গুলো বিভিন্ন পোর্টে প্যাকেট পাঠাবো এবং সেখান থেকে যদি রেসপন্স আসে তাহলে আমরা বুঝি যে না পোর্ট ওপেন আছে, যদি রেসপন্স না আসে তাহলে আমরা বুঝি। এবং ওগুলোর উপরে আরো কিছু মেকানিজম আছে যেগুলো ফলো করে আসলে ওটার মধ্যে কি আছে না আছে সেটা আমরা দেখি। এবার আমরা দেখেন আমাদের যে টার্গেট আছে একটা মেশিন আছে, আইপি হচ্ছে কি 10.15.32.8, ঠিক আছে। এখন এই আইপিতে কোন সার্ভার আছে, কোন ওএস আছে, কি ধরনের অ্যাপ্লিকেশন রানিং আছে, এটা কি আপনারা জানেন? জানেন না? আমি আপনাদেরকে বলি নাই তাই আপনারা জানেন। তো আমরা জানার চেষ্টা করবো যে এই মেশিনের মধ্যে কি আছে। সো আচ্ছা, যেগুলো ডিসকাস করলাম এগুলো স্লাইডে দেওয়া আছে, সো আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি বলতেছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্র্যাকটিস। আচ্ছা, এখন দেখেন সবাই টার্মিনাল ওপেন করেন, ওটাই থাকে। এখন আমরা যেটা করব nmap কমান্ড দিব। nmap নামে একটা টুলস আছে, nmap nmap নামে একটা টুলস আছে, নেটওয়ার্ক ম্যাপার। এটা অনেক পুরাতন টুলস, আমার মনে হয় আমার জন্মেরও আগে। যাই হোক, so আপনারা দেখবেন এটা অনেক পুরাতন টুলস, ম্যাট্রিক্স মুভি বা আরো কিছু nmap.org আছে, ওদের এখানে ফুল ডকুমেন্টেশন আছে, খুবই সুন্দর। nmap.org তে গেলে আপনারা পাবেন এটা সমস্ত হিস্টোরি, ইভেন ইন দ্য মুভিজ, মানে আমরা যে মুভিগুলো দেখি মুভিতেও nmap টুলস ইউজ করে। ম্যাট্রিক্স যে মুভি আছে, ম্যাট্রিক্স রিলোডে আপনি nmap দেখতে পাবেন, আরো অনেকগুলো মুভি টুভিতে আছে। সো নেটওয়ার্ক স্ক্যানিং এর জন্য nmap হচ্ছে একটা পাওয়ারফুল এবং পপুলার টুলস। তো লিনাক্স এর ক্ষেত্রে যে কোনো কমান্ড যদি আপনি দেন, এখন শুধু কমান্ড দিলে তো হবে না, ওইটার সাথে আরো অনেক কিছু প্যারামিটার অ্যাড করতে হবে, ভ্যালু অ্যাড করতে হবে। তো কি কি প্যারামিটার আছে, মানে লিনাক্স এর ক্ষেত্রে যে কোনো কমান্ডের মধ্যে কি কি অপশনস আছে সেগুলো যদি না জানেন আপনি জিপিটি কে আস্ক করতে পারেন, ডেফিনেটলি জিপিটি আপনাকে রেসপন্স করবে। বাট ড্যাশ এইচ যদি আপনি দেন, ড্যাশ এইচ মানে হেল্প, আমরা যেরকম উইন্ডোজের অপশন থাকে না, এডিট, ফাইল, হেল্প নামে একটা মেনু থাকে, সিমিলারলি লিনাক্স এর মধ্যে যে কোনো একটা কমান্ড দিয়ে ড্যাশ এইচ অথবা ড্যাশ ড্যাশ হেল্প লিখে এন্টার করলে এটার কি কি অপশন আছে সবগুলো আপনি দেখবেন। তো আপনারা একটু এন্টার দিয়ে দেখেন ম্যাপ ড্যাশ এইচ, পাওয়া যাচ্ছে? এটা দেখে ইজি বিজি মনে হচ্ছে, বাট এটা লাইন বাই লাইন আপনি পড়লে বুঝবেন কোনটা কোন পারপাজে ইউজ আসলে করা হচ্ছে। প্রত্যেকটা প্যারামিটার মানে, যাই হোক, so এখন আমরা যেটা করব, আমরা আগে একটা ডিফল্ট স্ক্যান করে দিই।
সো সবাই কমান্ড দেন nmap স্পেস আমাদের টার্গেট আইপি অ্যাড্রেস 10.15.32.80 এন্টার দেন সবাই। আচ্ছা, আপনাদের কি আসতেছে আউটপুট? হুম, হয়ে আছে এখন। মাঝে মধ্যে এটা আসে না। Interesting.
আচ্ছা, একটু খেয়াল করি আমরা তাহলে nmap যে কমান্ড আমরা দিয়েছি এটার আউটপুটটা কি দেখতে পারতেছি? সবার কি আউটপুট দেখেন তো এরকম আসে কিনা, এরকম দেখাচ্ছে সবার? আচ্ছা, এইটার মানে কি দাঁড়াচ্ছে আমরা একটু nmap যে কি কাজ করে, nmap আমাদের সিস্টেমের পোর্ট গুলোকে স্ক্যান করে সেই পোর্টে কোন সার্ভিস রানিং আছে সেগুলো আউটপুটটা দেখে। তো এখানে দেখেন দুইটা কলাম আমরা দেখতে পাচ্ছি, পোর্ট স্টেট, রাইট, স্টেট ওপেন এবং সার্ভিস। তো নর্মালি আমাদের যে কোনো ইন্টারফেসে আমাদের পোর্ট নাম্বার বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী পোর্ট কতগুলো থাকে? 0 থেকে 65,506টা পোর্ট, রাইট। সো 0 থেকে 65,000 যে পোর্ট রেঞ্জ আছে এটা আবার দুইটা প্রোটোকল, আপনার ইউডিপি তেও থাকতে পারে, টিসিপি তেও থাকতে পারে, বাট আমরা জেনারেলি সিমিলারলি ইউডিপিও থাকতে পারে, ইউডিপি। আচ্ছা, এখন বাই ডিফল্ট আমরা যদি nmap কমান্ড দেই, nmap স্পেস আইপি অ্যাড্রেস, তাহলে ও বাই ডিফল্ট পোর্ট যেগুলো আছে মানে আপনার ইন জেনারেলি 10,000 পোর্ট, সরি কমন যে 1,000 পোর্ট আছে এই 1,000 পোর্ট মানে এটা হচ্ছে পপুলার বা স্ট্যান্ডার্ড যে 1,000 পোর্ট আছে সেই পোর্ট গুলোকে স্ক্যান করে, আর এখানে শুধু ওপেন পোর্ট গুলোকেই দেখায়, ক্লোজ পোর্ট দেখায় এবং সার্ভিস এখন আমরা যদি এরকম কোনো কিছু দেই, ফর এক্সাম্পল আচ্ছা এখানে একটু অ্যাড করেন সবাই, nmap IP address dash p for port dash p for port 80, তাহলে কি হচ্ছে আমরা শুধু 80 পোর্টকে স্ক্যান করব। nmap স্পেস IP address স্পেস ড্যাশ পি দিয়ে আপনি যে কোনো পোর্ট নাম্বার ডিফাইন করতে পারেন। আপনি একটা একটা করে পোর্ট দিতে পারেন, আপনি কমা দিয়ে দিয়ে মাল্টিপল পোর্ট দিতে পারেন, আপনি রেঞ্জ দিতে পারেন, আপনি 0 থেকে 65,000 অল পোর্ট দিতে পারেন, বা ড্যাশ পি ড্যাশ দিলে অল পোর্ট চলে আসে। একটু বোঝার চেষ্টা করেন, এটা আসছে আউটপুট সবার, শুধু 80-র জন্য আসছে না,
কারণ কি আমরা শুধু 84 ডিফাইন করছি। সো এইখানে আমরা যদি এভাবে চাই, আমরা যদি ড্যাশ পি দিয়ে ধরেন আমি একটা সিস্টেম স্ক্যান করতেছি, সেটার স্পেসিফিক পোর্ট আমি চাই, তাহলে কমা দিয়ে দিয়ে আমি এভাবে দিতে পারি। বুঝতে পারছি? সো আপনি কমা দিয়ে দিয়ে মাল্টিপল পোর্ট নাম্বার দিতে পারেন, অথবা আপনি চাইলে এরকম ড্যাশ দিয়েও দিতে পারেন। 80 থেকে আমি 1000 এই পরিমাণ পোর্ট আমি স্ক্যান করব। তো আপনি একটা পোর্টের রেঞ্জ ডিফাইন করতে পারেন। বুঝতে পারছি? আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে পি আছে না, ড্যাশ পি, এরপরে আরেকটা ড্যাশ লাগান, মানে মাইনাস পি মাইনাস। এটা মানে হচ্ছে যে আপনার অল্প 0 থেকে 65,000 সমস্ত পোর্ট স্ক্যান। এখন এই যে পোর্ট স্ক্যান করতেছি, পোর্ট যখন আমি স্ক্যান করতেছি কি হচ্ছে, ও প্যাকেট পাঠাচ্ছে না, নেটওয়ার্ক প্যাকেট, রিকোয়েস্ট পাঠাচ্ছে, রেসপন্স আসছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে। এখন আপনি যদি একটা সিস্টেমের ফুল 65,000 পোর্ট স্ক্যান করেন, ও কিন্তু অনেকগুলো প্যাকেট পাঠাবে, রেসপন্স আসবে, প্যাকেট পাঠাবে, তাহলে কি অনেক কমিউনিকেশন করতে হচ্ছে। সো এক্ষেত্রে নেটওয়ার্কের মধ্যে নয়েজ তৈরি হতে পারে, ব্যান্ডউইথ কনজিউম করবে, এবং আপনি যত বেশি ডিটেলস জানতে চাইবেন তত বেশি সময় লাগবে। আমি ধরেন আমি জেনারেলি একটা পোর্ট স্ক্যান করলাম, 2 সেকেন্ড সময় লাগবে। 65,000 পোর্ট স্ক্যান করি, আমার কিন্তু সময় হয় একটু ল্যাটেন্সি তৈরি হয়। আচ্ছা, এটা একটা ব্যাপার গেল। এখন ধরেন এই যে পোর্ট 80 আমরা স্ক্যান করলাম, পোর্ট 80 এইখানে কি আসছে, শুধুমাত্র পোর্ট এসেট আছে কিনা, পোর্ট নাম্বার, সার্ভিস। যদি আমরা পোর্টের ভার্সন জানতে চাই, মানে সার্ভিস ভার্সন জানতে চাই, যেমন কি আমার কোন সার্ভিস রানিং আছে, তাহলে এসভি ফর সার্ভিস ভার্সন। সো আপনারা এই কমান্ড দেন, এসভি স্মল এস ক্যাপিটাল ভি ড্যাশ একসাথে স্মল এস ক্যাপিটাল ভি, এসভি ফর সার্ভিস ভার্সন। তো আপনার টার্গেট সিস্টেমে যে সার্ভিস রানিং আছে সেটা ভার্সন কত আছে সেটা। আচ্ছা সবাই, এসবি তে কি আসে সার্ভিস ভার্সন দেখি। আসছে নাকি সবার? এসভি সার্ভিস ভার্সন সবার কি এরকম আসছে? সার্ভিস ভার্সন মাইক্রোসফট আইআইএস আসছে। আচ্ছা দেখেন, আমরা কিন্তু প্রথমে জানি না যে আসলে এটা কি সার্ভার আছে, বাট আমরা যখন একটু ডিটেলস ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করতেছি, দেখলাম কি পোর্ট আছে, এরপরে আমরা শুধুমাত্র স্পেসিফিক সার্ভিস ভার্সন দেখতে পাচ্ছি। যখনই আমরা এই 80 পোর্টে স্ক্যান করলাম, অলরেডি কিন্তু কিছু ইনফরমেশন চলে আসছে মাইক্রোসফট এসে। তার মানে কি এটা একটা উইন্ডোজ, তাই? তো আমার টার্গেট যদি উইন্ডোজ হয় তাহলে আমি উইন্ডোজ রিলেটেড অ্যাটাকগুলো চালাবো। আমার টার্গেট যদি লিনাক্স হয় তাহলে আমি লিনাক্স রিলেটেড অ্যাটাক চালাবো। প্রথমে ওএস ভার্সনটা জানা আসলে দরকার। তো আমরা এটা ইজিলি জানতে পারি, এটা কঠিন কিছু না। আচ্ছা, এখন যদি আমরা আরো ডিটেলস দেখতে চাই তাহলে এখানে স্পেস দেন ড্যাশ ক্যাপিটাল ও, ও ফর ওএস ইনফরমেশন। তো আপনি যদি ড্যাশ ক্যাপিটাল ও দেন তাহলে ওই সিস্টেমে কি ধরনের ওএস রানিং আছে ওইটা ডিটেলস ইনফরমেশন আছে। তারপরে ক্যাপিটাল ও স্পেস মাইনাস ক্যাপিটাল ও একসাথে হবে। প্রতিটা কমান্ডের মধ্যে মধ্যে ক্যাপিটাল ও, এন্টার প্রেস করেন। মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি নাকি 7 নাকি সার্ভার 2012, এইটা আসলে স্পেসিফিকলি বোঝা যাচ্ছে না। ও বলতেছে যে ভাই উইন্ডোজ আছে, কিন্তু উইন্ডোজ 7ও থাকতে পারে। কি আছে এক্স্যাক্টলি আমি জানি না আসলে। তো এইটা আহ, জানার আরো কিছু টেকনিক আছে, মানে যদি আপনার উইন্ডোজ সিস্টেম হয়
এনম্যাপের মধ্যে কিছু স্ক্রিপ্ট আছে যে স্ক্রিপ্টগুলো অ্যাকুরেট আমরা দেখবো কি কি ইনফরমেশন পাওয়া যায়। যাই হোক, so আমরা আপাতত কিছু আইডিয়া পেলাম যে আমাদের টার্গেট সিস্টেমের মধ্যে উইন্ডোজ আছে। আচ্ছা, উইন্ডোজের ক্ষেত্রে মানে আমি যেটা হয় যে আপনারা যখন কোনো সিস্টেমকে টেস্ট করবেন, প্রথমে সবগুলো পোর্ট স্ক্যান করবেন কোন কোন পোর্ট আছে, এরপরে প্রতিটা পোর্টে আমরা আবার স্পেসিফিক ডিটেলস স্ক্যান করি। যেমন ওই পোর্টের কোনো সার্ভিসে আমি কানেক্ট করতে পারতেছি কিনা, সিস্টেমের মধ্যে কোনো ফাইল শেয়ার দেওয়া আছে কিনা, ডিএনএস কোড, এরকম আরো কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করি যেগুলোকে আমরা টপিক। তো আমরা এটা আগে দেখি, তারপরে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো প্রসেসটা কিভাবে হয়। বুঝিনি। যাবে যদি আপনার আহ, মানে যেটা হয় যে আপনি টেস্টিং এনভায়রনমেন্টের মধ্যে টেস্ট করলে তো কোনো সমস্যা নেই। এখন ধরেন কোনো লাইভ সার্ভার যদি হয়, লাইভ সার্ভারে আপনার পারমিশন ছাড়া কোনো টেস্ট করা যাবে না, প্রথম কথা। যেমন ধরেন আপনি আপনার অফিসে চাকরি করেন, আপনার অফিসের যদি কোনো সার্ভার থাকে, আপনি যদি আপনার বসের পারমিশন না নিয়ে টেস্ট চালান, সেটা আনএথিক্যাল। ঠিক আছে, অবশ্যই অবশ্যই আপনাকে পারমিশন নিয়ে নিতে হবে। রেকমেন্ডেড হচ্ছে রিটেন পারমিশন, যদি রিটেন পারমিশন পসিবল না হয় অ্যাটলিস্ট ইমেইলে কনফার্মেশন। মানে ধরেন আমরা যখন হচ্ছে টেস্ট করি, মানে যেমন ধরেন আমি এর আগে ব্যাংকে ছিলাম, তো আমাদের যে পলিসি আছে, পলিসি অনুযায়ী আমরা ইয়ারলি 3 বার 4 বার করে টেস্ট করি। তো যখন টেস্টের টাইম আসতো তখন আমরা স্কোপটা ডিফাইন করে আমাদের যিনি আইটি হেড ছিলেন ওনার কাছ থেকে পারমিশন নিতাম। পারমিশন নেওয়ার পরে আমরা সবাইকে এটা জানাইতাম যে আমরা অমুক দিন থেকে টেস্টিং শুরু করবো, তখন যাতে ওনারা অ্যালাইন থাকে। কারণ অনেক সময় টেস্ট করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেমের ফেস হইতে পারে, তো ওই প্রবলেমগুলো যাতে সবাই জানা থাকে, তখন আমরা টেস্টিং শুরু করি। আচ্ছা দেখেন, উইন্ডোজের মধ্যে অনেকগুলো পোর্ট ওপেন করে, তার মধ্যে একটা 445। 445 মানে হচ্ছে আমরা উইন্ডোজ কম্পিউটারে, মানে আপনারা বিশেষ করে ল্যাবের মধ্যে দেখবেন ফাইল শেয়ার করি না, ফাইল শেয়ার করি, প্রিন্টার শেয়ার করি, এই যে যত শেয়ারিং সার্ভিস, এই সমস্ত সার্ভিস অপারেট করে হচ্ছে এই 445। ঠিক আছে, 445 মানে হচ্ছে উইন্ডোজের এসএমবি পোর্ট বলে, সার্ভার মেসেজ ব্লক। সবাইকে এটা পাচ্ছেন 445? আচ্ছা, এখন ধরেন আমরা যেটা করি, একটা সার্ভারকে স্ক্যান করার পরে কতগুলো পোর্ট ওপেন আছে খেয়াল করি সবাই। প্রথমে যেটা করব, আমরা একটা সার্ভারের বা একটা সিস্টেমের কতগুলো টোটাল পোর্ট ওপেন আছে সেটা ফাইন্ড আউট। এরপরে প্রত্যেকটা পোর্টে প্রত্যেকটা সার্ভিসে আমরা আবার ডিটেলস দিচ্ছি। তো আমরা ধরেন উইন্ডোজের ক্ষেত্রে আমরা একটা কমন এক্সাম্পল দেখি, তাহলে আপনাদের কিছু আইডিয়া হবে এরপরে। তো উইন্ডোজের ক্ষেত্রে 445 এটা হচ্ছে একটা রিস্কি পোর্ট, মানে এই পোর্টে বিভিন্ন ধরনের অ্যাটাক করা যায়। তো আমরা জানবো, ধরেন আমরা দেখতে পাচ্ছি যে এই পোর্টটা ওপেন, এই পোর্টের মধ্যে করতেছে বা এই পোর্টের মধ্যে কোনো আছে কিনা সেটা আমাদের। সো হ্যাকিং এর বা পেনিট্রেশন টেস্টিং এর প্রথম স্টেপ হচ্ছে আপনার স্ক্যানিং। একটু আমি জাস্ট হাই লেভেল বলে দিই, প্রথম স্টেপটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। ইনফরমেশন গ্যাদারিং মানে হচ্ছে, ইনফরমেশন গ্যাদারিং নিয়ে আপনাদের কোনো ক্লাস হচ্ছে? আচ্ছা, ইনফরমেশন গ্যাদারিং মানে হচ্ছে কি, যখন আমি কোনো টার্গেট, যদি আমি ধরেন হ্যাকিং হ্যাকিং পার্সপেক্টিভে চিন্তা করি, ধরেন আমি একজন হ্যাকার, বা ধরেন নর্থ কোরিয়াতে অনেক হ্যাকার গ্রুপ বসে আছে, রাশিয়াতে অনেক হ্যাকার গ্রুপ বসে আছে, তারা বাংলাদেশের বিভিন্ন সিস্টেম হ্যাক করতেছে। এবং তারা কি এসে দেখতেছে যে বাংলাদেশের মধ্যে কি আছে, বাংলাদেশ ব্যাংকের মধ্যে কোন জায়গায় সার্ভার আছে, কোথায় কোন সিস্টেম আছে, এটা তো তারা দেখতেছে না। তারা যেটা করতেছে, রিমোট এরিয়াতে বসে বা নর্থ কোরিয়াতে বসে বা রাশিয়াতে বসে ইন্টারনেটের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করতেছে, রাইট? যেমন ধরেন কি বাংলাদেশ ব্যাংকের
কোন কোন এমপ্লয়ি জব করে, কে কোন ডেজিগনেশন আছে, তার কোন ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই সমস্ত ইনফরমেশন তারা কালেক্ট। তারপরে হচ্ছে সার্ভার, মানে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার কি আছে, পাবলিকলি যে সমস্ত অ্যাক্সেসিবল, কোথায় কোন সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে কি উইন্ডোজ ওএস নাকি লিনাক্স ওএস, এটা তারা কালেক্ট করে। এই যে ইনফরমেশন গুলো কালেক্ট করতে, এগুলো ইনফরমেশন গ্যাদারিং। সো হ্যাকিং এর জন্য মানে ভেরি ফার্স্ট স্টেপ হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং বা রিকগনাইজেশন। অর্থাৎ নর্থ কোরিয়াতে যে হ্যাকার বসে আছে, সে যে বাংলাদেশে হ্যাক করতেছে, এটার জন্য সে প্রচুর পরিমাণে ইনফরমেশন কালেক্ট এবং ওগুলোকে অ্যানালাইসিস করে যে দিক দিয়ে গেলে টার্গেট সাকসেসফুল হবে সেটা তারা ট্রাই করে। যেমন কি ধরেন একটা এক্সাম্পল দেই, আপনারা জাস্ট ইমাজিন করেন, ধরেন বাংলাদেশ ব্যাংকে একটা সার্কুলার চলতেছে। সার্কুলারটা হচ্ছে এরকম, মানে কোন একটা পজিশনের জন্য হায়ারিং করতেছে, অ্যাপ্লিকেশনের প্রসেসটা হচ্ছে এইচআর এর মেইল করতে হবে, মানে সিভি পাঠাতে হবে। তো নর্থ কোরিয়াতে যে হ্যাকার গ্রুপ বসে আছে, তারা হচ্ছে আইডেন্টিফাই করলো যে এইচআর যিনি আছেন কন্ট্যাক্ট। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে ওরা একটা সিভি তৈরি করছে, পিডিএফ ফাইল। সিভির মধ্যে একটা অ্যাডভান্স লেভেলের ম্যালওয়্যার এমবেডেড করে এখন এইচআর কে ওইটা পাঠাবে, তাই। তো দেখা গেল কি রবিবার সকাল 10টায় অফিস খুলছে, রবিবারে ওরা হচ্ছে 11:30 বা 12টা যে সময় ক্লাস থেকে যে সময় ওরা হচ্ছে মেইলটা পাঠাচ্ছে। তো এইচআর এর কাছে যেহেতু অনেক সিভি আসতেছে, এইচআর হচ্ছে সিভিটা দেখে পিডিএফ ফাইলটা মেইলটা ওপেন করছে এবং পিডিএফ ফাইলটা ওপেন, যখনই পিডিএফ ফাইলটা ওপেন করছে, পিডিএফ ফাইলের ভিতরে যে ম্যালওয়্যারটা ছিল, ম্যালওয়্যারটা এসে ইনস্টল হয়। অ্যান্টিভাইরাস থাকতে পারে কোনো অসুবিধা, বাট হ্যাকাররা ধরেন অ্যাডভান্স তৈরি করছে যেটা কিনা অ্যান্টিভাইরাসকে বাইপাস করেছে। যখনই এইচআর এর পিসিতে ওই ডিজাইনটা ইনস্টল হয়ে গেছে, তখন নর্থ কোরিয়া থেকে হ্যাকার ডিজিটাল সিস্টেমটা কাজ। এবার ওখান থেকে সে এইচআর থেকে সে আইটি সিস্টেম ইঞ্জিনিয়ার সিস্টেম, ওখান থেকে ডেটাবেস সার্ভারে রিট্রাইভ করে দিচ্ছে। এভাবেই আসলে অ্যাটাকগুলো। এবং এখনকার যে অ্যাটাকগুলো, এই অ্যাটাকগুলো ম্যাক্সিমাম হয় হচ্ছে আপনার ফিশিং লেভেল, ইউজার স্পেসিফিক। মানে যেটা হয় যে টেকনোলজি আপনি অনেক ইমপ্রুভ করতে পারেন, অনেক হাই গ্রেডের টেকনোলজি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, অনেক সিকিউর কনফিগারেশন, কিন্তু হিউম্যান ইউজার যারা হচ্ছে গিয়ে আপনার সব থেকে ভনারেবল, হিউম্যানদেরকে আমরা সব থেকে ভনারেবল বা উইকেস্ট বিং বলি। কারণ আপনি যতই সিকিউরিটি দেন না কেন, একটা যদি ফিশিং আসে কোনো কারণে যদি ওই ইউজার ক্লিক করে ফেলে, তাহলে অবস্থা হবে। যেটা হয় যে আমাদের দেশে ইউজারদের মধ্যে, আমাদের দেশে না বাইরের কান্ট্রিতেও সেম, আমাদের দেশে ইউজারদের ক্ষেত্রে অ্যাওয়ারনেস অনেক কম। আমরা দেখা যায় কি যে একদম, আমি যেমন লাস্টে ব্যাংকে ছিলাম, ব্যাংকের কথা আমাদের সারা বাংলাদেশে যেহেতু ব্রাঞ্চ আছে, ওখানে ব্রাঞ্চ ম্যানেজাররা হচ্ছে গিয়ে পিসি পাসওয়ার্ড হচ্ছে abc@123 মানে এরকম ইজি পাসওয়ার্ড দিয়ে রাখে, মনে রাখতে পারে না বা কমপ্লিট এক পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করে। আবার ওনার যে ডোমেইন, মানে মেইল আইডি, ওই মেইল আইডি দিয়ে সিস্টেমে লগ ইন করা যায়, আবার ওই মেইল আইডি অনলাইনে ইমেইলও অ্যাক্সেস করা। সো মেইল আইডি যদি কেউ জানে, সে 4-5টা র্যান্ডম পাসওয়ার্ড মানে ট্রাই করলেই তার অ্যাকাউন্টে যে অ্যাক্সেস করে ফেলবে। খুবই বাজে অবস্থা। যাই হোক, সো এই জায়গা থেকে আসলে সচেতনতা বাড়াইতে হবে সবাই। তো যেটা হয় যে ফিশিং মেইলের মাধ্যমে অ্যাটাকাররা বেশি কম্প্রোমাইজ করে, ইউজারদেরকে ম্যানিপুলেট করা ইজি কম্পারেবল টু সিস্টেমে। যেমন ধরেন কথার কথা একটা ইজি এক্সাম্পল, ধরেন বাংলাদেশে বিভিন্ন স্ক্যামার গ্রুপ আছে না, বা মানে তারা কি করে যে ক্রাইম করে অর্গানাইজেশন, মানে তারা বিভিন্ন গ্রুপ আছে, ওরা গ্রুপ ধরে ক্রাইম করে। যেমন ধরেন বাংলাদেশে যত অর্গানাইজেশন আছে, আইটি সিকিউরিটির কথা যদি আমি চিন্তা করি বা সাইবার সিকিউরিটির কথা যদি চিন্তা করি, বিকাশ কিন্তু ওয়ান অফ দ্য মানে মোস্ট সিকিউর কোম্পানি ইন বাংলাদেশ। আপনারা এটা জানেন। আমি বিকাশের টিমের সাথে কয়েকটা টিমের সাথে কাজ করছি, ওদের ওইখানে সিকিউরিটি খুব স্ট্রিক্টলি মেনটেন। মানে ইভেন আমাদের যে সমস্ত ব্যাংক আছে, ব্যাংকের থেকে বিকাশের সাইবার মানে সিকিউরিটি আরো বেশি। এবার প্রবলেম যেটা হচ্ছে, বিকাশের স্ট্রং সিকিউরিটি, তো এখন ধরেন যারা এই যে স্ক্যাম করতেছে, এরা বিকাশের সার্ভার হ্যাক করে টাকা বের করার থেকে একজন ইউজারকে হ্যালো বিকাশ থেকে নাইট বলতেছি, ভুলভাল বোঝায় 3 নাম্বার বের করে পাসওয়ার্ড মানে টাকা নেওয়া, এটারও ইজি।
তাহলে টেকনোলজি হ্যাক করার থেকে হিউম্যানকে কম্প্রোমাইজ করা বেশি, বুঝতে পারছেন? তো ওর জন্য আসলে ফিশিং মেইল বা মানে এই ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক গুলো বেশি লাগে। আচ্ছা এখন দেখেন আমরা যেটা করতেছি যে 445, এই 445 কোডে কি ধরনের দুর্বলতা আছে সেটা আমরা খুঁজে বের করব। ঠিক আছে, প্রথমে আমরা সার্ভিসগুলো আইডেন্টিফাই করলাম, এরপরে প্রত্যেকটা পোর্টে প্রত্যেকটা সার্ভিসে কি ধরনের দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো আমরা খুঁজে বের করব। সো দুর্বলতা খুঁজে বের করতে গেলে আমরা আমরা যেটা করি vulnerability স্ক্যানিং করি। ঠিক আছে, vulnerability স্ক্যানিং আমরা করব। সো vulnerability স্ক্যানিং কিভাবে করা যায় আমরা একটু দেখি। জি, আমরা ওই স্পেসিফিক পোর্টটার vulnerability দেখি। আচ্ছা একটু খেয়াল করেন সবাই, এখন আমরা যেটা করব আমাদের ওই যে স্পেসিফিক যে পোর্ট আছে, পোর্ট 445, ওই পোর্টের মধ্যে কি ধরনের vulnerability আছে? প্রথমে আমরা দেখলাম যে অনেকগুলো, এখন আমরা প্রতিটা পোর্টের মধ্যে কি ধরনের vulnerability তো হইতে পারে সিস্টেমের উইকনেস, তো হইতে পারে কোনো কনফিগারেশন গ্যাপ, এটা হইতে পারে আপনার কোনো সফটওয়্যার বা ওএস এর vulnerability। তো আমরা যেটা করবো ওই সেম কমান্ড জাস্ট লাস্টের দিকে এর মধ্যে অনেকগুলো স্ক্রিপ্ট আছে, আমরা শুধু বলের স্ক্রিপ্ট বলেন মানে vulnerability। তো আপনারা এই কমান্ড দেওয়ার পরে দেখবেন যে আউটপুট আসে আমার স্ক্রিপ্ট বলেন বলেন মানে জাস্ট nmap space IP address dash p445 dash script ফর বলেন বলেন মানে vulnerability। আউটপুটটা একটু দেখেন, একটু সময় লাগে 2-3 মিনিট সময় লাগে।
দেখতে পাচ্ছেন সবার কি আউটপুট আসতেছে? একটু ওয়েট করেন, আউটপুটটা চলে আসবে। nmap স্পেস আইপি ড্যাশ পি 445 ড্যাশ ড্যাশ স্ক্রিপ্ট ইকুয়াল, স্পেলিং যেন মিস্টেক না যায় বলেন। আসছে সবার? সবার কি আসছে? সবার কি আসছে আউটপুট? আচ্ছা দেখেন, এখন এইখানে দেখেন নিচের দিকে অল্প একটু স্ক্রল ডাউন যদি করেন, হোস্ট স্ক্রিপ্ট ডিটেলস, এই জায়গাতে আমরা হচ্ছে ভালনারেবিলিটি ডিটেলস দেখতে পাবো। ঠিক আছে, তো এখানে যদি একটু লেখাটা পড়ি আমি, একটু খেয়াল করেন সবাই। এসএমবি বলেন MS-17 010, এটা হচ্ছে আপনার মাইক্রোসফটের একটা ভালনারেবিলিটি। ঠিক আছে, যেহেতু আমাদের মানে টার্গেট হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, তো আমাদের যা কিছু হবে সবকিছু উইন্ডোজ। এরপরে আমরা ভালনারেবল যে ডিটেলস আছে সেটা যদি আমরা দেখি, কোড কোড এক্সিকিউশন ভালনারেবল মাইক্রোসফট V1 সার্ভার। তার মানে যেটা হচ্ছে যে আমাদের যে উইন্ডোজ সার্ভারটা আছে ওইটার মধ্যে এসএমবির ভার্সনটা হচ্ছে V1, এবং V1 এর মধ্যে একটা দুর্বলতা আছে যেটা হচ্ছে রিমোট কোড এক্সিকিউশন। রিমোট কোড মানে কি, আমরা রিমোটলি সিস্টেমের মধ্যে কমান্ড বা কোড এক্সিকিউট কোড, রিমোটলি কমান্ড এক্সিকিউট। এসএ কি আছে vulnerable, তার মানে vulnerable আইডি, একটা সিডি আইডি নাম্বার দেওয়া আছে, মানে প্রতিটা vulnerability-র একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। রিস্ক ফ্যাক্টর হাই, রিস্ক ফ্যাক্টর হাই বলতে হাই কেন বোঝানো হয়েছে? কারণ হচ্ছে কি, এই vulnerability যদি এক্সপ্লয়েট করে মানে অ্যাটাক করে, তাহলে সিস্টেমের অনেক বেশি পরিমাণ করতে পারে। ঠিক আছে, এর জন্য এটা রিস্ক লেভেল হচ্ছে হাই। এখানে কি দেখছেন ক্রিটিক্যাল রিমোট কোড vulnerability আছে। তাহলে আমরা স্ক্যান করে বের করলাম যে আমাদের সিস্টেমে কতগুলো পোর্ট ওপেন ছিল, এবং অনেকগুলো পোর্টে আমরা দেখলাম তার মধ্যে একটা স্পেসিফিক পোর্টে আমরা স্ক্যান করলাম এবং দেখলাম যে এসএমবি V1 ভার্সন 1 এর মধ্যে রিমোট কোড এক্সিকিউশন বা আরসি vulnerabilities আছে। এখন কোন একটা সিস্টেমের মধ্যে আপনি যখন vulnerability খুঁজে বের করতে পারবেন, খুঁজে বের করার পরে আমরা যেটা করি ওই vulnerability সম্পর্কে ডিটেলস স্টাডি করি। vulnerabilities কেন, এই vulnerabilities কিভাবে এক্সপ্লয়েট করা যায় মানে হ্যাক করা যায় সেটা আমরা বোঝার চেষ্টা করি। তো এইটা আমরা আইডেন্টিফাই করলাম যে আমাদের সিস্টেমের মধ্যে vulnerabilities আছে, ওকে সমস্যা নাই। এখন আমরা যদি দেখি একটু গুগলে সার্চ করি MS-17 010, MS-17 010 এটা হচ্ছে vulnerabilities এর কোড নেম। সো আমরা একটু ইন্টারনেটে স্টাডি করি আসলে এটা কি জিনিস বা এটা কি হতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে। সো আমরা এখানে একটা ব্লগ দেখতে পাচ্ছি। সো এখানে বলতেছে যে এই লাইনটা একটু পড়ি আমরা। এইখানে বলছে যে আরসি মানে রিমোট করে ডাটাটা command of joy from one computer to another. An attacker can exploit and possibly take full control of computer in vulnerable person. মানে রিমোট কোড এক্সিকিউট vulnerable থাকে তাহলে সিস্টেমের ফুল কন্ট্রোল সে নিয়ে নিতে পারে। ঠিক আছে, যেহেতু আমাদের সিস্টেম vulnerable, তার মানে কি করতে পারি আমরা যদি এক্সপ্লয়েট করি, এক্সপ্লয়েট মানে হচ্ছে অ্যাটাকটা এক্সিকিউট, এক্সপ্লয়েট যদি করি আমরা সিস্টেমের ফুল কন্ট্রোল পেয়ে যাই। তাহলে আমরা প্রথমে যেটা আইডেন্টিফাই করলাম, প্রথমে আমরা কিছু ইনফরমেশন কালেক্ট করলাম যে আমাদের সিস্টেম খোলা আছে সেগুলো দেখি। সেখান থেকে আমরা আরেকটু ডিটেলস আরো কালেক্ট করি। কালেক্ট করার পরে আমরা vulnerabilities খুঁজে বের করলাম যে আমাদের সিস্টেম বা ওই সার্ভিসের কোনটা আছে। তো আমরা দেখতে পেলাম যে সেখানে রিমোট কোড আছে, এটাকে এক্সপ্লয়েট যদি আমরা করতে পারি তাহলে সিস্টেমের ফুল কন্ট্রোল আমরা নিই। তো আমরা যেটা করি সিস্টেমকে টেস্ট করতে গেলে বা অ্যাসেসমেন্ট করতে গেলে আমরা খুঁজে বের করি সিস্টেমের মধ্যে কি কি vulnerability, সেগুলোকে অ্যাটাক করা যায় কিনা। সব vulnerability থাকলে যে অ্যাটাক করা যাবে এরকম ব্যাপার না, কিছু কিছু অ্যাটাক করা যায়, করা যায়। তো আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে আসলে
অ্যাটাক করলে কি অবস্থা হয়ে যাবে, এটার ডিটেলস ইনফরমেশন তাকে রিপোর্টের মধ্যে পেনিট্রেশন টেস্টিং বলেন, ইথিক্যাল হ্যাকিং বলেন, এইগুলোর আলটিমেট আউটপুট হচ্ছে একটা রিপোর্ট। তো আপনি কি কাজ করতেছেন, আপনার কি ফাইন্ডিংস আছে, এই জিনিসগুলো আপনি স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট নিয়ে জমা করে রাখবেন। পরবর্তীতে আপনি যখন রিপোর্ট রাইটিং করবেন তখন রিপোর্টের মধ্যে আপনি বলবেন যে আমি টার্গেট আইপি হচ্ছে এইটা, সেটার মধ্যে এতগুলো পোর্ট ওপেন, এই পোর্টের মধ্যে এই vulnerability করে আমি সিস্টেমের মধ্যে অ্যাক্সেস করতে পারছি, এই সমস্ত প্রুফ আপনাকে দেবে। এবং এই যে দুর্বলতা আছে এটাকে সলভ করার জন্য কি কি করতে হবে সেটার গাইডলাইনও, যাতে করে একজন টেকনিক্যাল গাই বা নন টেকনিক্যাল লোক যদি আমার সিস্টেম বা আমার ওয়েবসাইটের মধ্যে কি দুর্বলতা আছে সেগুলোকে ফিক্স করতে গেলে কিভাবে কি করতে হবে সেটার গাইডলাইন। তো আমরা যে টেস্টগুলো করি এই টেস্টের আলটিমেট আউটপুট কি, তো অনেকে যেটা করে যে শুধুমাত্র তাদের দিকে ফোকাস করে না, তাদের ডকুমেন্টেশন, যদিও মানে যেগুলো ডেডিকেটেড পেনিট্রেশন টেস্টিং কোম্পানি ওগুলোতে আলাদা ডকুমেন্টেশন রাইটার থাকে, কারণ বাংলাদেশে আসলে আমাদেরই সব কাজ করা লাগে। সো আমরা এখন যেটা করব, এখন এই যে সিস্টেমে ভালনারেবিলিটিস পেয়েছি, এখন আমাদেরকে তো এটা আমরা অ্যাটাক করতে চাই, যদি তাহলে কি লাগবে আমাদের হ্যাকিং লাগবে অথবা নিজেদের টুলস ডেভেলপ। তারা রিয়েল ওয়ার্ল্ড হ্যাকার, ওরা ওদের টুলস বা ম্যালওয়্যার নিজেরা ডেভেলপ বেসড অন সিচুয়েশন। এখন যেহেতু আমরা লার্নিং পারপাসে শিখতেছি, আমরা কি করবো, আমরা কি ওপেন সোর্স এক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক টুলস করবো, যেটা নাম হচ্ছে মেটা এক্সপ্লয়েট। এটা একটা ফ্রি টুলস যেটার মধ্যে অনেক হ্যাকিং স্ক্রিপ্ট করা আছে, যে কারণে এটা মানে যে কারণে এটাকে ফ্রেমওয়ার্ক টুলস বলে। সো আমরা ওই টুলসটাতে যদি অ্যাক্সেস করতে যাই তাহলে আমাদেরকে টার্মিনালে লিখতে হবে এমএসএফ কনসোল। আপনারা সবাই লিখেন এমএসএফ কনসোল, লিখে এন্টার প্রেস করুন, একটু সময় লাগবে বাট আসবে। এমএসএফ কনসোল লিখে এন্টার প্রেস করুন, এটা লোড হইতে একটু সময় নেই। এমএসএফ কনসোল লিখে এন্টার প্রেস, এমএসএফ কনসোল, সরি আসছে। দেখেন কিছু ব্যানার থাকবে, এগুলো পরে আপনারা এন্টার প্রেস করলে এমএসএফ 6 এন্টার প্রেস করুন। এমএসএফ 6, এমএসএফ 6 মানে হচ্ছে মেটা এক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক ভার্সন 6। ভার্সন আপনাদের এখানে .1.8 আমার আচ্ছা অসুবিধা লেটেস্ট ভার্সন আগে আবার দেখা যাচ্ছে। আচ্ছা এখন খেয়াল করেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বলতে পারেন এমন এসব, এমন এসব মানে হচ্ছে এখানে অস্ত্র শস্ত্র। তো এটার মধ্যে একটু খেয়াল করি, আমরা যে অ্যাটাক করবো, একটু খেয়াল করি আমরা যে অ্যাটাক করবো, অ্যাটাক করতে গেলে যে দুর্বলতা আছে ওই দুর্বলতাটাকে বাইপাস করতে হবে, ট্রিগার করতে হবে। সেই প্রসেসটাকে বলি আমরা এক্সপ্লয়টেশন। মানে যে দুর্বলতা আছে সেই দুর্বলতাকে যদি আমরা ট্রিগার করতে যাই এটাকে আমরা বলতেছি এক্সপ্লয়টেশন। তো এক্সপ্লয়টেশন করতে গেলে আমাদের যে টুল লাগে এটাকে বলতেছি এক্সপ্লয়েট। এক্সপ্লয়েট আর এখানে 2000+ এক্সপ্লয়েট আছে। এক্সপ্লয়েটের সাথে আরেকটা জিনিস লাগে, সেটা পেলোড বেসিক্যালি আমাকে কানেকশন প্রোভাইড করে। মানে ব্যাপারটা এরকম, আমি যদি এক্সাম্পল দিই, ধরেন একজন লোক খালি পায়ে বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, বনের মধ্যে ধরেন সাপ আছে, সাপের উদ্দেশ্য হচ্ছে ওই লোককে কামড় দিয়ে, যেহেতু লোকটা খালি পায়ে আছে তার মানে সে সাপের কাছে বনের। এবার ধরেন সাপ যদি কামড় দেয়, ধরেন এটা ফিরোসিস কামড় দিবে, রাইট? কামড় যে দিচ্ছে এই যে দাঁত ইউজ করতেছে, দাঁতটা হচ্ছে দুর্বলতা উইকনেস যেটা আছে সেটাকে ক্লিয়ার করছে। আর কামড় দেওয়ার পরে যখন হচ্ছে তাদের মধ্যে দিয়ে ভেনম ইনজেক্ট করবে, ভেনমটা হচ্ছে তেল, ওইটা কি আসলে মানুষকে ইনজেক্ট। তাহলে যেটা হচ্ছে আপনার দুর্বলতাকে ট্রিগার করতেছে এটা হচ্ছে আপনার এক্সপ্লয়েট।
আমাদের কাছে এক্সপ্লয়েট আছে আর ভেনম বা বিষ যেটা আছে এটা হচ্ছে সিস্টেমের মধ্যে যে দুর্বলতা আছে সেটা হবে এক্সপ্লয়েট আর আমি যে সিস্টেমের অ্যাক্সেস পাবো এটা প্রোভাইড করবে আমাদেরকে। তো আমাদের দুইটা জিনিস মানে একসাথে ইউজ বা আপনি এভাবে চিন্তা করতে পারেন ধরেন কি গ্রাম থেকে মিসাইল দিয়ে করতে মিসাইল যে জিনিসটা দেখতে আমরা দেখি কিন্তু পুরাটাই আসলে বিস্ফোরক না, মাথায় কিছুটা অংশ থাকে যেটা ওয়ার হেড আমরা হচ্ছে আপনার যেটা ক্যারি করে নিয়ে হচ্ছে এটা। সো আমরা এখন যেটা করব এখন এই মেটাস্প্লয়েটের মধ্যে অনেক অনেক এক্সপ্লয়েট আছে, অনেক পেলোড আছে। এখন আমি কিভাবে আমার ওই স্পেসিফিক ভালনারেবিলিটিজ এর জন্য স্পেসিফিক এক্সপ্লয়েট খুঁজে বের করব। তো তার জন্য আমরা যেটা করবো এখানে লিখবো কমান্ড দিব সার্চ সার্চ MS-17 -010। তার মানে কি হচ্ছে আমরা স্পেসিফিক অ্যাটাক করার জন্য কি ওয়েপন আছে সেটা খুঁজে বের করব। সার্চ আচ্ছা এন্টার করেন সবাই। এন্টার করলে এরকম কিছু জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এইখানে দেখেন প্রথম দিকে আপনারা কি এরকম একটা লাইন দেখতে পাচ্ছেন exploit/windows/ms17 010 ইটারনাল ব্লু। এই লাইনটা কি দেখতে পাচ্ছেন? উপরে নিচে থাকতে পারে আপনাদের এই লাইনটা আছে না? তাহলে এই এক্সপ্লয়েট থেকে শুরু করে এই পুরো ইটারনাল ব্লু অবধি জায়গা আছে এখন মাউস দিয়ে সিলেক্ট করছেন একদম এক্সপ্লয়েট থেকে ইটারনাল ব্লু সিলেক্ট করে এটা রাইট ক্লিক করে কপি করেন, এটার উপর রাইট ক্লিক করেন কপি সিলেকশন, কপি সিলেকশন করছেন সবাই? আচ্ছা এখন আমরা যেটা করব এইখানে নিচে চলে আসেন, এন্টার দেন, MSF এ চলে আসেন, এইখানে লেখেন ইউজ স্পেস ওইটা পেস্ট করেন, ইউজ দিয়ে স্পেস দিয়ে যেটা কপি করছেন এন্টার দেন, দিয়েছেন এরকম দেখাচ্ছে। আসছে সবাই? তাহলে যেটা হলো এই যে এক্সপ্লয়েট এই এক্সপ্লয়েটটা আমরা সিলেক্ট করব, মানে আমি এই এক্সপ্লয়েটটা এখন ইউজ করব। এখন এক্সপ্লয়েট যদি আমি রান করি ও কি জানবে যে কাকে দিয়ে আমি অ্যাটাক করবো? জানবে না। তা আমাকে যেটা করতে হবে আমি কাকে অ্যাটাক করবো মানে ধরুন আমি ইরান থেকে মিসাইল লঞ্চ করবো, এখন লঞ্চ যে করবো মিসাইল লঞ্চ করলে সেটা কি ইসরায়েলে গিয়ে পড়বে নাকি কুয়েতে গিয়ে পড়বে, এটা কিভাবে মিসাইল ঠিক করবে? তো ওইটার মধ্যে টার্গেট সেট করে দিবে। মিসাইলের মধ্যে যেটা হয় যে গাইডেড মিসাইলে আপনার আলাদা মেকানিজম। আমাদের ক্ষেত্রে যেটা করবো আমরা টার্গেট আইপি সেট করবো, ভাই তুমি যাও অমুক আইপি দিয়ে থাকবে। সো আমরা যদি এখানে যদি কমান্ড দেই শো অপশনস, কমান্ড লিখেন আপনারা শো স্পেস অপশনস, ট্যাব প্রেস করবেন সবসময়, ট্যাব প্রেস করলে অটোমেটিক্যালি শো অপশনস এন্টার, শো অপশনস লিখে এন্টার দেন। এন্টার দিয়েছেন? নিচের দিকে স্ক্রল ডাউন করেন, দেখেন এখানে কি কি দেখায়। প্রথমে দেখায় আর হোস্ট, এস লাগাবেন আর হোস্ট, এখানে কারেন্ট সেটিং নাই, পার ইউজ। তো আমাদের দুইটা প্যারামিটার অবশ্যই সেট করতে হয়। আর নরমালি আর কোড সেট করা লাগে, বাট আর কোড এখানে বাই ডিফল্ট সেট করা হয়। মানে এই যে ওয়েপনটা এটা শুধুমাত্র ওই 445 এর জন্য কাজে লাগে। তো আমাদের শুধু সেট করতে হবে আর হোস্ট মানে টার্গেট আমি কাকে অ্যাটাক করব, বাকি জিনিসগুলো আমরা পরে দেখতেছি। আর নিচের দিকে স্ক্রল ডাউন করেন, এইখানে একটা ব্যাপার আছে, এইখানে আপনারা এল হোস্ট কি আপনাদের দেখা যায়? এল হোস্ট এল হোস্ট কি আপনাদের আইপি আসছে? আইপি আসছে না এরকম না, আইপি আসছে, আইপি আসলে
যদি এখানে আইপি না আসে বা আপনার কালি লিনাক্সের যে আইপি আছে ওই আইপি যদি না আসে তখন আপনাকে ম্যানুয়ালি এল হোস্টটাও সেট করে দিতে হবে। তাহলে যে কোনো প্যারামিটার যদি আমরা সেট করতে চাই, একটু খেয়াল করেন, যে কোনো প্যারামিটার যদি আমরা সেট করতে চাই কমান্ড দিতে হবে সেট স্পেস আর হোস্ট, এখানে ট্যাব প্রেস করলে ট্যাব প্রেস করলে অটোমেটিক্যালি কমপ্লিট হয়। আর হোস্ট আমাদের টার্গেট আইপিটা সেট করতে হবে। কোন আইপি? এই যে এইটা 10 ডট, স্পেলিং কিন্তু মিস্টেক করা যাবে না, যদি স্পেলিং ভুল হয় আপনি ট্যাব প্রেস করেন, ট্যাব ইউজ করেন। সেট আর হোস্ট স্পেস টার্গেট আইপি, সেট আর হোস্ট টার্গেট আইপি অ্যাড্রেস, এটা প্রেস করেন। প্রেস করছেন? এখন এটা সেট করার পরে আপনি যদি এগেইন শো অপশনস কমান্ড দেখেন, শো অপশনস সেট করছেন, এটা সেট করার পরে আবারও কমান্ড দেন শো অপশনস, সেট আর হোস্ট, সেট আর হোস্ট দিয়েছেন? না না, আর হোস্ট মানে এটা, এল হোস্ট মানে আপনার কালি লিনাক্সের যেটা আইপি আছে। বাট আপাতত আপনারা শুধু আর হোস্টটাই সেট করেন, আর কোনো কিছু সেট করার দরকার। সেট করছেন? ওকে, সো শো অপশনসে যদি আপনি যান তখন আপনি দেখবেন এখানে কারেন্ট সেটিং আর হোস্টের জায়গায় আইপি চলে আসছে। আসছে সবার? আচ্ছা, এখন দেখেন আমাদের ওয়েপন কমপ্লিট, আমাদের এক্সপ্লয়েট রেডি, কাকে অ্যাটাক করবো সবকিছু রেডি, এখন শুধু মিসাইল লঞ্চ। ঠিক আছে, এবারে প্রবলেম যেটা হচ্ছে, আমার এইখানে একটাই মেশিন, সার্ভার তো একটাই, টার্গেট সার্ভার একটা, এখন মিসাইল আমাদের 10 দিচ্ছি। প্রবলেম হচ্ছে ওই জায়গাটায়। সো একসাথে যখন আমরা সবাই এক্সপ্লয়েট চালাবো এটা আসলে সবার সেশন ক্রিয়েট হবে না। সো ওয়ান বাই ওয়ান জাস্ট একজন একজন করে ট্রাই করেন, মেশিনের মধ্যে অ্যাক্সেস কল করেন, দেন আমরা আবার ফিরে আরেকজন। তো একজন প্রথমে আপনি ট্রাই করেন, রান লেখেন, রান লিখলে মিসাইল লঞ্চ হয়। আপনারা একটু পজ থাকেন, আপনারা একটু পজ থাকেন, এখানে হ্যাঁ হ্যাঁ রান লিখুন, খেয়াল করে সবাই রান লেখেন। আচ্ছা একটু ওয়েট করুন, আপনারা সবাই একটু খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন, স্ক্রিনটার দিকে খেয়াল করেন। আমরা যেটা করছি এখানে রান লিখছি, ঠিক আছে, রান লিখলে মিসাইল লঞ্চ হয়ে গেছে, লঞ্চ হওয়ার পরে মিসাইল যখন পড়ছে মিসাইলের মধ্যে তখন এখানে মেটাপিটাল লেখা, মেটাপিটাল মানে হচ্ছে আমি সিস্টেমের মধ্যে কিছু ঢুকে গেছি। এখন যদি আমি এখানে দেখেন, আমি যদি চাই সিস্টেমের মধ্যে স্ক্রিনশট বা স্ক্রিন শেয়ার যদি আমি লিখি, স্ক্রিন শেয়ার লিখলে অটোমেটিক্যালি ওই স্ক্রিনের মধ্যে কি হচ্ছে স্ক্রিনশট। দেখেন এদিকে খেয়াল করেন, এখানে সবাই খেয়াল করেন, আমার সার্ভারটা তো আছে ওইখানে, রাইট? আমি এখান থেকে ঢুকে ওখানে স্ক্রিনশট নিয়েছি, স্ক্রিনশট কমান্ড দিলে
ওই সার্ভারের যা স্ক্রিনে যা আছে না সেটা হচ্ছে আমার দেখেন এই তার মানে কি হচ্ছে আমি সিস্টেমের মধ্যে ফুললি অ্যাক্সেস করে রাখছি। এখন এখানে ঢুকে আমি কমান্ড লাইনের মাধ্যমে চাইলে আমি ফাইল আপলোড ডাউনলোড চলে গেলাম, চলে দিয়ে দেখলাম আইপি কমপ্লিট, ঠিক আছে, সবকিছু কিন্তু আমার এখানে। আচ্ছা তাহলে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এবার যদি কেউ অ্যাক্সেস করতে চান অন বাই অন, আচ্ছা অন বাই অন সবাই মিলে কাম এটা তো যদি আসে তখন আমি অনেক আচ্ছা একটু ওয়েট করেন। আহ, একটা মিনিট জাস্ট আমি আপনাদেরকে বলতেছি। আচ্ছা আপনারা এখানে র্যান্ডম ট্রাই করতে থাকেন, যদি কারো অ্যাক্সেস হয় সে আবার পরে ক্লোজ করে দিন। র্যান্ডমলি আপনারা ট্রাই করতে জাস্ট এখন রান লিখেন, আর ইউ এল রান লিখে এন্টার দেন। যদি একবারে না হয় পরে আবার দিন, মানে আবার রান লিখলে আবার হবে। এরর আসতে পারে, যদি এরর আসে পরে আবার ট্রাই করেন আস্তে আস্তে একজন একজন করে। যদি কারো মিটার ফিটার লেখা আসে তাহলে বুঝবেন হচ্ছে কারো। আচ্ছা একটা একটু ওয়েট করুন ভাই, আমি সিস্টেমটা রিবুট করছি তো। এখন ট্রাই করেন, এখন আরেকবার রান করেন। এটা ছিল আপনার উইন্ডোজ 10 এর প্রথম দিকের যে ভার্সনগুলো ওই উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এর আর্লিয়ার লেভেল। তার মানে ওই সময় ওই সিস্টেমগুলোতে প্রচুর এবার ট্রাই করেন, এবার রান
হ্যাঁ সিস্টেমে ঢুকে গেছে স্ক্রিনশট ক্যাম থেকে ওখানে সেটা স্ক্রিনশট দিতে হবে না এটা ভিতরে আছে এটার ভিতরে এক্সিট লেখা নেই এটার ভিতরে লিখতে সবাই মিলে একসাথে আপনারা একটু ট্রাই করুন আপনারা বের হয়ে যান তারা আচ্ছা এখন একটু বলি আমাদের যে সিস্টেমটা আছে এটা একটু ব্যাকডেটেড অপারেটিং সিস্টেম উইন্ডোজ সার্ভার 2008 আর এখনকার যে সমস্ত সিস্টেম আছে এগুলো অনেক আপডেটেড সিটি তার মানে এই নামে এটা ফুললি সিটি এর মধ্যে নতুন নতুন আসছে সেগুলো বিভিন্নভাবে এক্সপ্লয়েট করা যায় তো যেটা হয় যে আপনার যদি কোনো দুর্বলতা থাকে দুর্বলতা মানে আমরা সিস্টেমের ক্ষেত্রে যে সমস্ত দুর্বলতা দেখি এগুলো ম্যাক্সিমাম হয় হচ্ছে আপনার ব্যাকডেটেড সফটওয়্যার বা ব্যাকডেটেড ওএস ভার্সন সেক্ষেত্রে আপনার রেকমেন্ড করি যে ভাই আপনার ওএস ওই অ্যাফেক্টেড ওএস অথবা অ্যাফেক্টেড যে সফটওয়্যারটা আছে সেটা আপগ্রেড করা লেটেস্ট ভার্সন তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে এটা হচ্ছে ম্যাক্সিমাম রিজন আর কিছু রিজন থাকে যেটা হচ্ছে যে যখন একটা সার্ভার আমরা কনফিগার করি একটা সিস্টেম কনফিগার করি তখন অনেক কিছু কনফিগারেশন করতে হয় অনেক কিছু হার্ডেনিং করতে হয় তো দেখা যায় কি যে যারা সিস্টেম কনফিগার করেন তারা হয়তো বা কোনো কারণে কোনো কিছু মিস করে গেছে কোনো কিছু ওপেন আছে বা কোনো কিছু প্রপারলি কনফিগার হয়নি তখন আমরা বলি যে ভাই এই কনফিগারেশন আপনি এইভাবে তাহলে দুইটার কারণে মেইনলি ভালনারেবিলিটি হয় একটা হচ্ছে ব্যাকডেটেড সফটওয়্যার বা ওএস ভার্সনের মিসকনফিগার তখন আমরা রেকমেন্ডেশন করি যে এটা সলভ এভাবে করে আসলে টেস্টিং এর সাইকেল গুলো চলবে সিস্টেম লেভেলে ভালনারেবিলিটি অ্যাপ্লিকেশন লেভেলে ভালনারেবিলিটি টেস্টিং পয়েন্টে আমরা আমরা হচ্ছে কোনটা বেশি আমার টাইমিং হচ্ছে সেটা আমার দুনিয়া যে করা এক্ষেত্রে কোনো প্রক্সি করা হয় কোনটা যদি আমি এক্সিকিউট করে দেখেন কেউ সত্যি কথা বলতে কি আপনার আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে ভাই আপনি প্রোডাকশনে তাহলে আপনি অ্যাকচুয়াল ভিউটা পাবেন অনেকে বলে মানে বাংলাদেশের এগুলো নিয়ে অনেক কনসেপ্ট আছে যেটা হয় যে অনেকে ভয় পায় যে প্রোডাকশন সিস্টেমে টেস্ট করা যাবে না ভাই প্রোডাকশন সিস্টেম কারণে আমি হ্যাঁ এটা ঠিক যদি আপনার
প্রোডাকশন সিস্টেমে আপনি মানে টাইমে লাইভে টেস্ট না করতে পারেন করেন রাত 12টার সময় করেন। ব্যাপার হচ্ছে যে এরকম যে আপনি ঘরে মানে ধরেন আপনি অসুস্থ, আপনার জ্বর হয়েছে, আপনার বউরে ডাক্তারের কাছে পাঠালেন, তো ডাক্তার আপনার ওয়াইফকে দেখে তার আপনার ওষুধ দিতে হবে। তো ব্যাপারটা এরকম, বাট রেপ্লিকা করলে ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি রেপ্লিকা তাহলে টেস্ট এনভায়রনমেন্ট বা ইউএস এনভায়রনমেন্ট অনেকটা কাভার হয়ে, বাট অ্যাকচুয়াল সেটআপকে রিফ্লেক্ট করতে ডেফিনেটলি প্রোডাক্ট পাই। আবার কিছু কিছু জিনিস আছে যেমন নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, কারণ আমার অর্গানাইজেশনের নেটওয়ার্ক আছে, ওটা আরেকটা টেকনিক্যাল কখনোই প্রাইভেট। এখন যদি আপনার সিস্টেম ধরেন অনেকে ভয় পায় যে ভাই আমার সিস্টেম ডাউন হবে, আমার সিস্টেম যদি ক্রাশ করে, ভাই আপনার সিস্টেমে যদি আমি অ্যাটাক চালাই মানে টেস্ট চালাই তাতে যদি আপনার সিস্টেম ডাউন হয়ে যায় তাহলে রিয়েল ওয়ার্ল্ড অ্যাটাক হয়, আপনার সিস্টেম এমনি ডাউন হয়ে যাবে। তো ওই ভয়টা আসলে পাওয়া যাবে না লাইভ সিস্টেমে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর আপনারা ট্রাই করতে থাকেন যদি আর কেউ ট্রাই করেন। আচ্ছা, আমি আরেকবার রিবুট দিচ্ছি এবার। যারা এদিকে কমপ্লিট করছেন তারা টেস্ট করবেন না, যারা পেছনে থেকে আছেন ওনারা আপনারা, আমি আরেকটা রিবুট জি, এর মাঝখানে মাঝখানে কোশ্চেন ট্রাই করেন, আমি answer করবো।